পিএমওএস বা পিসিওএস আমরা যাই বলি না কেন, এই যে কখন আসলে একজন নারী তার বুঝবেন যে তার পিসিওএস হচ্ছে বা কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো। দেখো, আমাদের দেশে অনেক নারী আছে যাদের মাসিকটা অনিয়মিত হয়, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে পরিবার থেকে হোক বা অনেক ডক্টরও হয়তো বলছে যে না এখন হয়তো একটু অনিয়মিত হবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এইটার কিন্তু একটা মাত্রা আছে। যেমন দেখা গেল মেয়েটা কিশোরী অবস্থায় তার এই অনিয়মিত মাসিক ভালো হচ্ছে না, তার 1 মাস 2 মাস না হয়ে 6 মাস পরপর হচ্ছে মাসিকটা, এবং একবার যখন মাসিকটা শুরু হচ্ছে অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হচ্ছে, এবং এই মেয়েটার অল্প খেয়েও সে বলছে যে তার অনেক বেশি ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে, এবং তার কিছু এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে। দেখা যাচ্ছে একটা টিনেজ মেয়ে, সে রাস্তাঘাটে বের হতে চাচ্ছে না, ক্লাসে যেতে চাচ্ছে না, কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাচ্ছে না। কারণ কি, তার হয়তো বা অনেক বেশি এক্সেসিভ হেয়ার গ্রোথের জন্য তাকে ইফটিজিংয়ের শিকার হতে হচ্ছে, তার ফ্রেন্ডদের সাথে বুলিংয়ের শিকার হচ্ছে। তো এটা কিন্তু এই মেয়েগুলোকে প্রচণ্ড রকমের ডিপ্রেসও করে ফেলছে। তাহলে এই যে এটা শুধু আমি ফিজিক্যাল প্রবলেম তাহলে বলছি না, তাহলে অ্যাডোলেসেন্ট পলিসিস্টিক ওভারি কিন্তু আলটিমেটলি মেয়েটার সাইকোলজিক্যাল একটা ট্রমাতে নিয়ে যাচ্ছে, মেয়েটাকে একটা ডিপ্রেসিভ স্টেজে নিয়ে চলে যাচ্ছে। সেটা হতে দেয়া যাবে না। সে যদি একটু সচেতন থাকে, তাহলে তাকে সচেতন করার আগে কাকে সচেতন করতে হবে? তার প্যারেন্টসকে। এক্স্যাক্টলি। তাহলে তার প্যারেন্টসরা যখনই দেখবে যে না আমার মেয়েটা তো বয়সের তুলনায় বেশি ওজন হয়ে যাচ্ছে, অনিয়মিত মাসিক হচ্ছে, এক্সেস হেয়ার গ্রোথ হচ্ছে, এবং সে ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড করতে চাচ্ছে না, কোনো প্রোগ্রামে যেতে চাচ্ছে না, তো ওগুলোকে অ্যাড্রেস করে তারা যদি অবশ্যই গাইনোকোলজিস্ট পরামর্শ নেয়। এবং এক্ষেত্রে কিন্তু আমি কখনো বলবো না যে আমরা একা এগুলো ম্যানেজ করতে পারি। এখানে একজন নিউট্রিশনিস্ট লাগবে, একজন এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে, কারণ এদের অনেকেরই কিন্তু থাইরয়েডের প্রবলেম থাকে, দেখা যায় হাইপোথাইরয়েড থাকে, সেটা কারেক্ট করতে হয়। তাদের খুব সুন্দর একটা ব্যালেন্স ডায়েট দিয়ে তাদের ওজন নিয়ন্ত্রণে আনতে হয়। এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু মেটফর্মিন নামে একটি ওষুধ ব্যবহার করি, সেটা করে দেখা যায় যে তার ভিতরে যে ইনসুলিনের যে অসামঞ্জস্যতা চলতে থাকে একটা পিসিওএস এর পেশেন্টে, সেটাকেও সামঞ্জস্যে এনে তার বডির এই পুরো এন্ডোক্রাইন মেটাবলিক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করে নেয়। সো ইটস এ লং টার্ম প্রসেস, ইউ নো। কিন্তু আমি যখন একটা পেশেন্টকে দেখবো অ্যাডোলেসেন্ট থেকে রিপ্রোডাক্টিভ এজে, বাই দিস টাইম ও কিন্তু ওর রোগটা সম্বন্ধে অনেক কিছু জেনে যাবে। এবং যখনই সে জেনে যাবে, যেমন একটা এক্সাম্পল দিই, যে 6 মাস 7 মাস পরে আসতেছে, তার সাইকেল হচ্ছে না, বাই দিস টাইম সে 6-7 মাসের মধ্যে 12 কেজি ওয়েট গেইন করেছে। তাহলে এই পেশেন্টটার তো এভাবে আসা উচিত হয়নি। তাহলে 2-3 মাসের মধ্যেই সে আসতে পারতো, তখনই আমরা মেডিকেশন দিয়ে তার মেনস্ট্রুয়েশনটা করতে পারতাম, তার ওয়েট কন্ট্রোল করতে পারতাম। এভাবে অসচেতনতার কারণেই কিন্তু আরো বেশি এই পিএমএস এফেক্টেড। ম্যাম, এমন একটি ধারণা আছে যে শুধু রিপ্রোডাক্টিভ এজের যে নারী তাদেরই এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ভুল ধারণা। আমরা তো এখন অ্যাডোলেসেন্ট পলিসিস্টিক বা পিএমএস অনেক বেশি পাচ্ছি। রিপ্রোডাক্টিভ এজে আসলে রোগী যখন বিয়ের পর প্রেগন্যান্সি নিতে তার ডিফিকাল্টিস হচ্ছে। দেখো মনির, আমি প্রথমে বলছিলাম যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে। ইরেগুলার মেনস্ট্রুয়েশন মানে কি? তার রেগুলার ওভুলেশন হচ্ছে না। ওভুলেশন না হলে তো সে কনসিভ করছে না, এবং বিয়ের পর যখন সে বছর পর বছর চলে যাচ্ছে, কনসিভ করছে না, তখন কিন্তু সে একটু ডিপ্রেস হয়ে যাচ্ছে। তাকে তার ফ্যামিলি, লজ হাউস, সবার কাছে কথা শুনতে হচ্ছে, এবং তখন কিন্তু তারা বেসিক্যালি আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসছে। তো এইখানে এই গ্যাপটাকে প্রিভেন্ট করার জন্যই আসলে এই অ্যাওয়ারনেস মান্থের। আর কি